let me take you on a little trip. My supersonic ship's at your disposal if you feel so inclined. Well, alright. বাংলার অর্ধবঙ্গেশ্বরী বলা হতো যাকে, যে মহীয়সী নারীকে, রানী ভবানী। এখন তার সেই মহলের দিকেই যাব, মহলটা দেখব। মহলের আশেপাশে আরো ছোট ছোট 8টা শিব মন্দির আছে, যেগুলো সবগুলাই এখন ধ্বংসপ্রাপ্ত। কিন্তু মজার ব্যাপার হলো, রানী ভবানী নবাব আলীবর্দী খাঁয়ের শাসনামলেও জমিদার ছিলেন, নবাব সিরাজউদ্দৌলার আমলেও জমিদার ছিলেন, এবং পরাধীন বাংলায় ইংরেজ শাসনামলেও জমিদার ছিলেন। রানীর শেষ জীবনে তখনকার নাটোর রাজ্যের অধীনে ভূমির পরিমাণ ছিল 12,000 বর্গমাইলের অধিক। আমার ধারণা মতে 139টা পরগনার মতো ছিল। একজন ইংরেজ লেখক, তার নাম ছিল হচ্ছে হলওয়ে, ধারণা দেন যে জমিদারির অ্যাসেস্ট বা বার্ষিক যে খাজনা, সেইটা প্রায় 7 লক্ষ রুপি ছিল, এবং বার্ষিক অর্জিত রাজস্ব ছিল প্রায় 15 লক্ষ রুপি। পরবর্তীতে রানী ভবানী রঘুনাথ লাহোরীর সাথে তারার বিয়ে দেন এবং রানী ভবানী তার জামাতার হাতে রাজ্যভার অর্পণ করেন। 1788 খ্রিস্টাব্দে সেই প্রিয় জামাতার মৃত্যু হওয়ার পর আবার তাকেই সেই সিংহাসনে বসতে হয়, এবং তার একমাত্র কন্যা, যার বাল্য বিবাহ হয়েছিল, সে বাল্যকালেই বিধবা হয়ে গিয়েছিল। এই রাজ্য পরিচালনা করার জন্য সে একজন পুত্রকে দত্তক নেয়, তার নাম ছিল রামকৃষ্ণ। রানী ভবানী বিশাল জমিদারির মালিক হয়েও সাধারণ বেশে, বিধবার বেশে জীবনযাপন করতেন। 1786 সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ জমিদারি। এই যে সামনে রানী মহলটি, এইখানে রানী ভবানী বাস করতেন। যদিও এইটা দেখে এখন চেনার উপায় নেই, শুধুমাত্র এই যে নামমাত্র সাইনবোর্ডের কারণেই আমরা চিনতে পারতেছি যে এইখানে রানী ভবানী থাকতেন। আর এই রানী মহলের আশেপাশে যেগুলা আছে, যেগুলা বিল্ডিংগুলা দেখতেছেন বা ধ্বংসপ্রাপ্ত মহলগুলা দেখতেছেন, এইখানে অতিথিশালা, এইটা ছিল হচ্ছে অতিথিশালা এবং মন্দির, 8টা শিব মন্দির ছিল এখানে। যদিও এই ভগ্নপ্রায় অতিথিশালা দেখে সেই সময়কার নাটোর রাজাদের অতিথি সেবার কিছুটা নমুনা পাওয়া যায়। রানী ভবানী তার শাসনামলে অনেক জনপ্রিয়তা অর্জন করেন।